ক্যাটাস্ট্রফি ফর বাংলাদেশ। কি অবস্থা হবে আমি তো জানি না, আমরা কিছুই বলতে পারছি না আমরা। তো সুতরাং এই দিকগুলো কিন্তু বিবেচনায় রাখতে হবে। আমি শুধু মানবিকতা দেখাবো শুধু আমি, আমাকে কেউ মানবিকতা দেখাচ্ছে না, এ তো এক অদ্ভুত ধরনের বিষয় হয়ে গেল। সবই ভালো, সবই শুনলাম, কিন্তু উনি যে আসলেন, দেখলেন, চলে গেলেন, কিন্তু আমাদের দেশ থেকে কিছু রোহিঙ্গা কি এখন পর্যন্ত মিয়ানমারে ফেরত গেছে বা রাখাইনে ফেরত গিয়েছে কি? এখন ফেডারেল কোর্টে মামলা হলো, তখন ভারতের ফেডারেল কোর্টের চিফ জাস্টিস ছিলেন জাস্টিস চন্দ্রচূড়, উনিও তো কাশ্মীরের জনগণের পক্ষে রায়টা দিলেন না। ইট ওয়াজ কমন ডিজায়ার কাশ্মীরের লোকজনের যেটা ছিল, এটার পক্ষে দিলেন না, দিলেন কি গভর্নমেন্টের পক্ষে। গভর্নমেন্ট এটা রিভোকেশন চায়, বাতিল চায়। আমি হয়তো অত ভালো বলতে পারবো না, তবে আমি সোজা সাপটা একটা কথা বলি, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরা কিন্তু মানবিকতা দেখিয়েছিলাম, দেখাইনি। এই মানবিকতা দেখাতে গিয়ে কিন্তু আমাকে বাংলাদেশকে অনেক খেসারত দিতে হচ্ছে। তো আপনার 12.5 লক্ষ থেকে 13 লক্ষ রোহিঙ্গা কে আমরা খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আমাদের ভূমি দিয়েছি, আমাদের কোস্টাল এরিয়া তারা অধিকার করে আছেন, তাদের সমস্ত কিছু ওষুধপত্র সবকিছুই তো দিচ্ছি। সবচেয়ে বড় কথা, আমাদের ভূমিতে তারা অবস্থান করছেন, এটাও মানবিকতার দিকে তাকিয়ে দেওয়া হয়েছিল। এখন যে করিডোরটা দেওয়া হয়েছে এটা মানবিক বলা হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো করিডোর আর ট্রান্সশিপমেন্টের মধ্যে পার্থক্য আছে। ট্রান্সশিপমেন্ট হলো আপনি একটা দেশের ট্রান্সশিপমেন্ট ইউজ করবেন, অর্থাৎ আমি বাংলাদেশ থেকে মাল নিয়ে তারপরে আবার ইন্ডিয়ান ভূখণ্ডে যাবে, ইন্ডিয়া আমাকে করিডোর দিচ্ছে না, এটা ভারতেরই ভূখণ্ড থাকবে, সেখান থেকে আবার আমার মালটা অন্য একটা দেশে যাবে। কিন্তু করিডোর তো অন্যরকম, করিডোর তো আপনি করিডোরের মধ্য দিয়ে কোন রকম থামাথামি নাই, সোজা আপনি ঢুকে পড়বেন। তো যেটা আমি দেখলাম মানবিক করিডোর বলতে যা বোঝানো হয়েছে, সেটা আপনার বাংলাদেশ ভূমি থেকে একদম রাখাইনে যাবে, অথবা রাখাইন ভূখণ্ড থেকে বাংলাদেশ ভূখণ্ডের ভিতরে সরাসরি মিয়ানমারের যানবাহন ইত্যাদি যাই বলেন সব ঢুকবে, এবং বাংলাদেশ থেকেও সাহায্য সহযোগিতা ওই করিডোর দিয়েই যাবে। তো করিডোর দিলে আপনাকে কিন্তু ওই যে দেশকে আপনি করিডোর দিবেন সেই দেশ কিন্তু অবাধে ওই জায়গাটা ব্যবহার করতে পারবে। এখানে একটা জিনিস বলা হয়েছে, জাতিসংঘ রিকোয়েস্ট করেছে, জাতিসংঘের আবেদনের প্রেক্ষিতে দেওয়া হয়েছে মানবিক কারণ, এবং সেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি মোহাম্মদ তৌহিদ হুসেইন, হ্যাঁ, উনিও বলেছেন যে হ্যাঁ, এখানে কোনো আগ্নেয়াস্ত্র বা কোনো কিছুই আনা নেওয়া করা যাবে না। কিন্তু প্রশ্নটা কিন্তু অন্যটা, প্রশ্নটা এখানে আশঙ্কার একটা বিষয় আছে, কারণ আমরা যে মিয়ানমারের যে অংশটাকে করিডোর হিসাবে যে মিয়ানমারের যে অংশ, যে আরাকান বা রাখাইন অঞ্চলকেই তো আমরা করিডোর দিলাম বাংলাদেশের ভিতরে। তো রাখাইন কিন্তু একটা কনফ্লিক্টিং জোন, এখানে যুদ্ধ হচ্ছে আরাকান আর্মির সাথে মিয়ানমারের যে মিলিটারি জান্তা, সেখানে অনবরত যুদ্ধ হচ্ছে, এবং সেইটা একটা প্রাদেশিক একটা প্রদেশ, যেটা রাজধানী হলো সিটুই, এবং সেখানে সিটুইটা রাজধানী, এবং সেখান থেকে আপনার যদি এই অঞ্চল থেকে করিডোর বাংলাদেশে ঢোকে, যেহেতু এটা একটা কনফ্লিক্টিং জোন, এখানে যুদ্ধ চলছে অনবরত, তাহলে আমরা কি শিওর, আমরা কি নিশ্চিত হতে পারি যে এই করিডোরের মধ্য দিয়ে যানবাহন যদি যায় বা আসে, ওই যানবাহনের মধ্যে বা ওই লরি, ওই ভেহিকেলের মধ্যে যে কোনো আগ্নেয়াস্ত্র বা যুদ্ধাস্ত্র থাকবে না? এটা আমরা নিশ্চিত হতে পারবো না, এটা কনস্ট্যান্ট পাহারা কেউ দিতে পারবে না। করিডোর অত্যন্ত সেন্সিটিভ বিষয়, সুতরাং জাতিসংঘ রিকোয়েস্ট করেছে, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এসেছিলেন আর মিয়ানমার গভর্নমেন্টকে কনভিন্স করার জন্য, উনি একটি জেস্টারও দিয়ে গিয়েছিলেন, ওই টুপাকপি আর কি যেন বলে কুটুপালং ইয়েতে গিয়েছেন, কি জানে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন কুটুপালং, সেখানে তাদের সঙ্গে ইফতারি করেছেন, অনেক কিছুই করেছেন, এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেস পাঞ্জাবিও পড়েছেন, শুনেছি একদিন উনি রোজাও রেখেছেন। সবই ভালো, সবই শুনলাম, কিন্তু উনি যে আসলেন, দেখলেন, চলে গেলেন, কিন্তু আমাদের দেশ থেকে কিছু রোহিঙ্গা কি এখন পর্যন্ত মিয়ানমারে ফেরত গেছে বা রাখাইনে ফেরত গিয়েছে কি? ফেরত তো যায়নি। সুতরাং আবার যদি মানবিক কারণে আমরা করিডোর দেই, তাহলে এটা কি স্থায়ীভাবে হয়ে যায় কিনা, এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই আশঙ্কা তো আমার থেকেই যায়, তাই না? আমি কিন্তু এই আশঙ্কার বাইরে থাকতে পারি না। তো আমি যেটা মনে করি যে অবশ্যই সরকারের প্রতি, সরকারের সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল,
কিন্তু সরকারকে বা বর্তমান সরকারকে আমার একটা অনুরোধ থাকবে যে একটা শর্ত তো কতদিনের মধ্যে এই করিডোর দিতে হবে বা এরপরে এই করিডোর উঠিয়ে নেওয়া হবে, একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিন্তু এটা রাখতে হবে। এটা যদি টাইম লিমিট করে না দেওয়া হয় তাহলে কিন্তু এখানে আমার মনে হয় যে ভুল করা হবে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। কারণ এটাও এক ধরনের ডিপ্লোমেসি, এই যে করিডোর দেওয়া নেওয়া এগুলো ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজ করে। জাতিসংঘ সবকিছু মানবিক ভাবে দেখে, তো জাতিসংঘ অনেক কিছুই তো মানবিক ভাবে দেখতে পারে। জাতিসংঘ আমাদের ভারতের সঙ্গে আমাদের যে পানি বন্টন এটাও ঠিক করে দেখ। জাতিসংঘ আমাদের যে বর্ডারে ভারত সীমান্তের সবচেয়ে লংগেস্ট বর্ডার ভারতের সঙ্গে আমাদের বাংলাদেশের, এবং সেইখানে যে প্রতিনিয়ত প্রায় তো ভেরি ফ্রিকুয়েন্টলি the common people of Bangladesh living on the borderline are being killed by the reckless fire from BSF, সেটার সমাধান জাতিসংঘ করে না কেন? এটা কি মানবিক না? শুধু বাংলাদেশকেই শুধু মানবিকতা দেখাতে হবে? তো ভারত কেন মানবিকতা দেখায় না? ভারত কেন আমাদেরকে মানে জাতিসংঘ কেন ভারতকে বাধ্য করে না ফেনী নদীর পানি ঠিকঠাক মতো দিতে, তিস্তা নদীর পানি দিতে? গাঞ্জেস ট্রিটি তারা নবায়ন করে না, এটা কবে আর নবায়ন করবে সেটাও জানি না। সেটা যদি নবায়ন না করে তাহলে তো ইট উইল ক্রিয়েট এ ভেরি ক্যাটাস্ট্রফি ফর বাংলাদেশ। কি অবস্থা হবে আমি তো জানি না, আমরা কিছুই বলতে পারছি না আমরা। তো সুতরাং এই দিকগুলো কিন্তু বিবেচনায় রাখতে হবে। আমি শুধু মানবিকতা দেখাবো শুধু আমি, আমাকে কেউ মানবিকতা দেখাচ্ছে না, এ তো এক অদ্ভুত ধরনের বিষয় হয়ে গেল। এটা আমার কাছে খুব পিকিউলিয়ার মনে হচ্ছে। আমি এই ধরনের পিকিউলিয়ার ডিল আমি সমর্থন করি না, সোজা কথা। স্ট্রেটলি আমি বলছি যে না, আমি এটা করবো না। আমি কোনোভাবে আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের কোনোভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব বা আমার দেশের নিরাপত্তা কোনোভাবে ঝুঁকিপূর্ণ হবে এই ডিলে অন্তত আমি যাব না। আমি সরকারে থাকলে আই মাস্ট আমি অবশ্যই। সরকার এটাতে কেন রাজি, মানে আমাদের সরকার কেন রাজি হলো এটাতে, যেহেতু আমরা একবার ঝুঁকিতে পড়েছি এতগুলো? সরকার যেটা শুনলাম যে এটা পরীক্ষামূলক ভাবে এখনো আছে, দেখছে। তবে আমার সরকারের কাছে আবেদন থাকবে যে বিষয়টি অত্যন্ত গভীরভাবে দেখতে হবে, যে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি, বাংলাদেশের ভৌগোলিক নিরাপত্তার জন্য হুমকি হয় কি না। কারণ আমরা যাদেরকে করিডোর দিচ্ছি, যে অঞ্চলটাকে মিয়ানমারের, সে অঞ্চলটা কিন্তু যুদ্ধরত, সেখানে যুদ্ধ চলছে। সেখানে আপনার মিয়ানমারের জান্তা বাহিনী আছে, সেখানে রাখাইনের আরাকান বাহিনী আছে, সবকিছু আছে। এখানে ভেস্টেড ইন্টারেস্ট আছে কয়েকটি দেশের, আছে ভারতের, আছে চায়নার, আছে আমেরিকা। সোজা কথা, এমন বৃহৎ বৃহৎ দেশগুলোর, ভারত, চায়না এবং আমেরিকা, পৃথিবীর তিনটাই শক্তিধর রাষ্ট্র। সেই তিনটা শক্তিধর রাষ্ট্রের এখানে ভেস্টেড ইন্টারেস্ট আছে। তো সেই জায়গাটা খুবই সেন্সিটিভ। সেখানে আমরা করিডোর দেওয়ার আগে আমাদেরকে হয়তোবা ভাবা দরকার আছে বলে আমি অন্তত জীবনের একটা বিশেষ জায়গায় এসেছি বয়সের বিবেচনায়। সেই জায়গা থেকে আমি আমার দেশকে দেখতে চাই যে এখানে দেশের প্রতিটি নাগরিক নিরাপত্তা পাচ্ছে, দেশের প্রতিটি নাগরিক তাদের শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারছে, এটাই প্রত্যাশা। তো এখন যে ধরেন একবিংশ শতাব্দীর এই সময়ে এসে বিশ্ব ব্যবস্থা খুব অস্থির। আপনি আমেরিকাতে যে ডোনাল্ড ট্রাম্প এসেই উনি ট্যারিফ পলিসি করলেন, যে ট্যারিফ পলিসি গুলো এক ধরনের আতঙ্ক তৈরি করেছে বিশ্ব বাণিজ্যে। এক, ২ নম্বর, এখন নতুন যে গাজাতে যে যা চলছে এবং প্যালেস্টাইনিদের উপরে যে ইসরায়েলিদের একতরফা হামলা এবং সেখানে আমেরিকার একদম গ্রস চেক দিয়ে দেওয়া, সেটাও মধ্যপ্রাচ্যের রাজনীতিকে অস্থির করছে। আর মধ্যপ্রাচ্যের যে অগণতান্ত্রিক সরকারগুলো, এগুলো অত্যন্ত রাবিশ এবং জনগণ বিচ্ছিন্ন। এরা শুধু ক্ষমতায় থাকতে চায়, ওদের একমাত্র উদ্দেশ্য ক্ষমতায় থাকা। এবং এদের কারণে এই মধ্যপ্রাচ্যে গণতন্ত্র তৈরি হচ্ছে না কোন রাষ্ট্রে। তো মধ্যপ্রাচ্যে গণতন্ত্র না আসলে আপনার প্যালেস্টাইনি সমস্যার কখনোই ফিলিস্তিনি সমস্যার সমাধান হবে না। এইগুলো একটা। আর বর্তমানে ভারত এবং পাকিস্তানের টেনজিবল ওয়ার তো লেগেই আছে, এক্সক্লুসিভ ওয়ার তো কয়েকবারই হয়েছে। 1948 এ পৌঞ্চ সেক্টরে হয়েছে, 1965 এ যুদ্ধ হয়েছে, যদিও 17 দিনের যুদ্ধ। ইট ওয়াজ এ লার্জ স্কেল আর্মস skirmishes between the two neighboring countries, India and Pakistan. তো এটা হয়েছে 71 এ ভারত আমাদেরকে সহযোগিতা করতে যখন আমাদের পক্ষে দাঁড়ালো, এটাও তো যুদ্ধ হলো, বিশাল যুদ্ধ।
তো সুতরাং এগুলো কার্গিলে যে যুদ্ধ হয়েছে, ইট ওয়াজ অলসো এন ইন্টেন্সিফাইড আর্মস কনফ্লিক্ট, নো ডাউট অ্যাবাউট ইট। এখন সবচেয়ে বড় জিনিস যেটা আমি এখানে বলি, আমার দুইজন বুজুর্গান মানে আমার মানে আমার কাছে অত্যন্ত বুজুর্গান মানুষ, আমি সেটাই বলবো। আর বিশেষ করে এখানে মহসিন রশিদ ভাই আইনের একদম দিকপাল ব্যক্তি, বয়সের বিবেচনা অভিজ্ঞতায়, এবং উনি একজন জ্যেষ্ঠ আইনজীবী উচ্চ আদালতের। তো আমি যেটা বলছি যে 370 আর্টিকেল যেটা ক্লজ ছিল, it was the guarantee clause of giving Kashmir as a separate status as union territory of India. এই জায়গায় আমি শুধু বলবো যে এই 370 আর্টিকেল ক্লজটা কেন উঠিয়ে দেওয়া হলো। এটা যখন 1950-তে ভারতের সংবিধানে এন্ডোর্স করে, সেখানে তো জাতীয় নেতারা এটাকে সমর্থন দিয়েছিল যে কাশ্মীরের সবকিছুর বিবেচনা আলাদা একটা স্টেটাস, এবং কাশ্মীরে 86% মুসলমান বাস করে। এবং আমি তো আর আজকে হিস্ট্রিতে যাওয়ার সুযোগ নাই, সুতরাং তাদেরকে একটা সেপারেট স্টেটাস, তাদের আলাদা পতাকা থাকবে, তাদের আলাদা একটা সংবিধান থাকবে। তাদের কাশ্মীরের চিফ মিনিস্টারকে চিফ মিনিস্টার বলা হবে না, বলা হবে প্রধানমন্ত্রী। কাশ্মীরে এসে ভারতের অন্য কোনো লোক জায়গা কিনতে পারবে না। কাশ্মীরের কোনো মেয়েকে ভারতের অন্য কোনো লোক বিবাহ করলে কাশ্মীরের মায়ের গর্ভজাত সন্তান কাশ্মীরি হবে না। অনেকগুলো আরো আছে, সবগুলো বলা। তো এইগুলো 370 আর্টিকেলের মধ্যে ছিল। ইট ওয়াজ এ গ্যারান্টি ক্লজ অফ দিস। তো এইটাকে কেন রিভোকেটেড করা হলো? কলমের এক খোঁচায় শুধু তাই তো নয়, যখন ফেডারেল কোর্টে মামলা হলো, তখন ভারতের ফেডারেল কোর্টের চিফ জাস্টিস ছিলেন জাস্টিস চন্দ্রচূড়। উনিও তো কাশ্মীরের জনগণের পক্ষে রায়টা দিলেন না। ইট ওয়াজ দ্য কমন ডিজায়ার কাশ্মীরের লোকজনের যেটা ছিল, এটার পক্ষে দিলেন না, দিলেন কি গভর্নমেন্টের পক্ষে। গভর্নমেন্ট এটা রিভোকেশন চায়, বাতিল চায় 370 আর্টিকেল, তাই করলেন। তাহলে আমার তো কথা, গণমানুষের যে চাহিদা, যেটা মনের চাওয়া, মানুষের ইচ্ছা, আপনি অধিকাংশ জনগণ, যেখানে 86% মানুষের একটা কমন ডিজায়ার আছে, সেটা হলো সেই ইচ্ছার প্রতি তো ভারতের সর্বোচ্চ আদালতও সেই ইচ্ছাকে অনার করে নাই, অনার করেছে রাজনৈতিক দলকে, ক্ষমতাসীন দলকে। তো সেই জায়গায় আমি বলবো যে সেই জন্য ভারত এবং আসলে ভারত এবং পাকিস্তানের যে কনফ্লিক্টের মূল সূত্রটাই তো হলো কাশ্মীর। কাশ্মীর ইজ এন এভার ডিসপিউটিং ইস্যু বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, এটা ক্লিয়ার। তাইলে এইটা কেন ভারত এই জায়গাটার সমাধান করছে না কেন? আমি তো যদ্দূর জানি যে কাশ্মীরের জনগণ পাকিস্তানেও যাইতে চায় না, ভারতের সাথেও থাকতে চায় না, তারা একটা আলাদা রাষ্ট্রে থাকতে চায়, যেটা রেজলিউশনই ছিল। পার্টিশন রেজলিউশনে 3টা কন্ডিশন ছিল। দেশীয় রাজ্যের রাজারা ইচ্ছা করলে স্বাধীন থাকবে, হয় পাকিস্তানের সাথে যোগদান করবে, ভারতের সাথে করবে, অথবা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। তো সেখানে কাশ্মীরে তো কোন মহারাজা হরি সিং ইউনিলেটারালি উনি ঘোষণা দিয়ে দিলেন যে আমি থাকবো, অথচ উনি তাকালেন না যে 86% মুসলমান বসবাস করে। মহারাজা হরি সিং, the last executive king, did not consider the common desire of the majority people of Kashmir. তো সুতরাং এইগুলো আমি তো মনে করি যে কাশ্মীরের সমস্যার সমাধান অবশ্যই জাতিসংঘকে এগিয়ে আসতে হবে, যদিও জাতিসংঘের ব্যর্থতার তালিকা একেবারে আকাশচুম্বী। তারপরেও বলবো আমাদের তো আর কোনো উপায় নাই। সুতরাং এটার একটা মীমাংসা হওয়া উচিত, তা না হলে ভারত এবং পাকিস্তানের মধ্যে কখনোই ভালো সম্পর্ক হবে না। এবং চায়নার সাথে ভারত যদি তার মীমাংসা না করে, তাহলে সাউথ এশিয়ান পলিটিক্সে কখনো এই যে দক্ষিণ এশিয়ার যে রাজনীতি, এই ভূ রাজনীতি কখনো শান্ত অবস্থায় থাকবে না, আমরা কোনো ট্র্যাঙ্কুইল সিচুয়েশন পাবো না। সুতরাং আজকে আমাদের অনেক হয়ে গেছে। আমার খুব ভালো লাগলো আলোচনা, বিশেষ করে আমাদের বর্ষিয়ান মানুষ, এখানে আমাদের বড় ভাই তুল্য যে মহসিন ভাই আছেন, মহসিন রশিদ ভাই, আমাদের পাটোয়ারি ভাই আছেন, অত্যন্ত সুবক্তা, আপনার মতো একজন সুদক্ষ আপনার অ্যাঙ্কার, উপস্থাপিকা। তো সবকিছু মিলিয়ে আজকে টক শো অনবদ্য হয়েছে। সবাইকে ধন্যবাদ।